অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষা মন্ত্রণালয় ক্যাম্পাসগুলোর অধিকাংশ শিক্ষার্থীদের মতামতের উপর গুরুত্ব না দিয়ে অযৌক্তিক এবং অনুপযোগী একটি খসড়া প্রকাশ করেছে, যা ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সদ্য প্রকাশিত স্কুলিং হাইব্রিড পদ্ধতির খসড়ার বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ঢাকা কলেজের বিভিন্ন গ্রুপ থেকে জানতে পেরেছি, ঢাকা কলেজের শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নয়। আন্দোলনের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল রাজধানীর সরকারি 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বের হয়ে একটি অভিন্ন কাঠামোর অধীনে স্ব স্ব ক্যাম্পাসগুলোর স্বাতন্ত্র্যতা বজায় রেখে একটি বিশ্ববিদ্যালয় কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। কিন্তু সদ্য প্রকাশিত হওয়া খসড়ায় আমরা লক্ষ্য করেছি, স্কুলিং হাইব্রিড সিস্টেমের মাধ্যমে কলেজগুলোর স্বাতন্ত্র্যতা বজায় থাকতেছে না। প্রকাশিত হওয়া খসড়া 3 ধাপে আইনের বিধান সাপেক্ষে ক্যাম্পাসগুলোর স্থাবর অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করিবার অধিকার রাখিবে এবং হস্তান্তর করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখিবে। এই ধারা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ভবিষ্যতে ক্যাম্পাসগুলোর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী ধাপে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের 7টি একাডেমিক ক্যাম্পাস থাকিবে, অর্থাৎ 7টি কলেজ বিশ্ববিদ্যালয়ের 7টি ক্যাম্পাস হিসেবে পরিচালিত হইবে। যেমন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তিতুমির কলেজ ক্যাম্পাস, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস। ধরেন যেই শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে তার ডিপার্টমেন্টটা পড়ছে, এখন সেই ডিপার্টমেন্টে সে পড়ে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় পড়েন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোথায়, ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস। এখন একজন ছেলে শিক্ষার্থী কিভাবে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস এটা পরিচয় দিবে? এই পরিচয়হীনতার একটা সমস্যা তৈরি হচ্ছে। খসড়ার 3-7 নং ধাপে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত ঢাকা মহানগরের সরকারি 7টি কলেজের শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ক্যাম্পাসের পরীক্ষাগার সহ অন্যান্য সমজাতীয় সুযোগ সুবিধা শর্ত সাপেক্ষে ব্যবহার করিতে পারিবে। বাংলাদেশের ইতিহাসে স্পষ্টভাবে লক্ষণীয় যে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় ঢাকা কলেজ, কার্জন হল, শহীদুল্লাহ হল তাদের এবং ঢাকা কলেজের শিক্ষার্থী তাদের লাইব্রেরি, বই খাতা সহ সব এবং সেই কারণে কিন্তু লক্ষণীয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেওয়া সেই ক্যাম্পাসে সেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা বহিরাগত হিসেবে পরিচিত হচ্ছে। তাহলে আজ 2025 সালে এসে আমরা আমাদের ক্যাম্পাসে সবকিছু একটা নবগঠিত বিশ্ববিদ্যালয়কে দান করতেছি এবং পরবর্তীতে আমাদের যেই পাস্টের যে স্টুডেন্ট গুলো আছে, এত বছরের যারা পড়াশোনা করে গেছে ঢাকা কলেজ থেকে, এবং আমরা যারা বর্তমানে ঢাকা কলেজে পড়াশোনা করতেছি, তারা ভবিষ্যতে কোন পরিচয় দিব? আমরাও কি বহিরাগত বলে বিবেচিত হব কিনা? এ বিষয়ে খসড়ায় আমরা সুস্পষ্ট কোনো কিছু পাই নাই। শিক্ষা মন্ত্রণালয় আমাদের সুস্পষ্ট কোনো কিছু জানাই নাই। 2 এর ল অনুযায়ী কলেজগুলোর প্রায় 200 বছরের অ্যালামনাই পরিচয় সম্পূর্ণভাবে মুছে ফেলা হচ্ছে। একই সাথে প্রস্তাবিত মডেলের বাস্তবায়ন হলে ক্যাম্পাসে অধ্যয়নরত বর্তমান ও সাবেকরা বহিরাগত বলে পরিগণিত হবে। অর্থাৎ এত বছর ধরে আমাদের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুলো আছে, তারা কোন পরিচয় ঢাকা কলেজে আসবে এবং কোন পরিচয় দিয়ে তারা পরবর্তীতে তাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুলো পরিচালিত করবে, এ বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আমরা পাই নাই। খসড়ার 5-এর ইয়নং ধাপে বলা হয়েছে, কমিশনের পূর্বানুমোদন ক্রমে শিক্ষণ, প্রশিক্ষণ ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে ইনকিউবেটর প্রতিষ্ঠা বা ক্ষেত্রমত রক্ষণাবেক্ষণ সম্প্রসারণ, একত্রীকরণ ও বিলোপ সাধন করা। এখানে লক্ষণীয় যে নির্দিষ্ট কোনো ফ্যাসিলিটির যেটা কলেজ চাচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয় চাচ্ছে না, অথবা বিশ্ববিদ্যালয় চাচ্ছে কিন্তু কলেজ চাচ্ছে না, এই যে একটা সাংঘর্ষিক সম্পর্ক, এটার সমাধান তখন কি হবে? বাংলাদেশের প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক সাবজেক্টগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু সদ্য প্রকাশিত খসড়ায় দেখতে পাই বর্তমান 7 কলেজে যে সাবজেক্টগুলো রয়েছে তার অধিকাংশই এখানে নেই। বিশেষ করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ এবং ধর্মীয় রিলেটেড সাবজেক্টগুলোকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। ধর্মভিত্তিক সাবজেক্টগুলো
বাদ দিয়ে ধর্মবিদ্বেষী মনোভাব আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে 5টি কলেজে ইন্টারমিডিয়েট স্তর কার অধীনে পরিচালিত হবে সে বিষয়ে খসড়ায় কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। বিশেষত ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার গুরুত্ব ও লিগ্যাসি কিভাবে সংরক্ষিত হবে সে সম্পর্কে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়নি। আপনারা জানেন, ফ্যাকাল্টি বেসড মাল্টি ক্যাম্পাস ইউনিভার্সিটির উদাহরণ বাংলাদেশের কোথাও নেই। কোন রকমের অভিজ্ঞতা ছাড়া পূর্বে যেমন 7 কলেজকে ঢাবি অধিভুক্ত করে যে ভুল করা হয়েছিল সেই ভুল আবার করতে দেওয়া হবে না। আমরা আন্দোলনের প্রথম থেকেই অক্সফোর্ড মডেলের প্রস্তাব করেছিলাম, যেখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রদান, পাঠ্যক্রম ইত্যাদি নিয়ন্ত্রণ হয়ে থাকে। অপরদিকে কলেজ সমূহ স্বায়ত্তশাসিত, যার প্রশাসনিক ও আর্থিকভাবে স্বাধীন হয়ে থাকে। এই মডেলে কলেজ সমূহ নিজস্ব গভর্নিং বডিও সম্পদ থাকে। 7 কলেজের স্বাতন্ত্র্যতা রক্ষা এবং শিক্ষার উন্নতিকল্পে অবশ্যই অক্সফোর্ড মডেল বিশ্ববিদ্যালয় হতে হবে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনারাও অবগত আছেন যে ঢাবির বৈষম্য দূরকরণ ও উচ্চশিক্ষার আধুনিকায়নের মহৎ লক্ষ্য সামনে রেখে 7 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটি সামষ্টিক আন্দোলনের সূচনা করেছিল। কিন্তু দুঃখজনকভাবে এই আন্দোলনের নিয়ন্ত্রণ এক পর্যায়ে গুটি কয়েক ব্যক্তির হাতে গিয়ে পড়ে। তারা নিজেদের উগ্রতা, অশোভন আচরণ, কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসের অরাজকতার আগুন জ্বালিয়ে তুলেছে। তাদের কুৎসিত ট্যাগিং, গালাগালি এবং মানসিক হেনস্থার শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও। এই গোষ্ঠীর একনায়ক মনোভাব ও অন্য মতের প্রতি সহিংসু না হওয়ার প্রবণতার কারণে তাদের মধ্যে 7 কলেজের 1,70,000 শিক্ষার্থী ও প্রতিটি স্টেক হোল্ডারের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। ইউজিসি এর দায়সারা খসড়া প্রণয়নের পূর্বে কয়েক ডিপার্টমেন্ট প্রধানদের সাথে আলোচনা করলেও পলিসি মেকিং এর ক্ষেত্রে তাদের কোনো মতামত গ্রহণ করা হয়নি। অপরদিকে আন্দোলনকারীদের একটি অংশের সাথে 24 থেকে 26 বার আলোচনা করেছে কর্তৃপক্ষ, যা চূড়ান্ত অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। আমরা ইউজিসি এর প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 2 থেকে 7 কার্যদিবসের মধ্যে এর দায়সারা খসড়া প্রত্যাহার করে সময় উপযোগী ও সাস্টেইনেবল আইন প্রণয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাপেক্ষে কমিশন গঠন করতে হবে। একই সাথে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইন প্রণয়নে 7 কলেজের প্রতিটি স্টেক হোল্ডারের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। যেমন ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের মতামত নিতে হবে, 7টি কলেজের সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মতামত নিতে হবে, সকল সাধারণ শিক্ষক, অ্যালামনাই সদস্যদের সাথে আলোচনা করতে হবে। 7 দিন সময় বেঁধে দিয়ে প্রহসনমূলক ইমেইলের মাধ্যমে মতামত গ্রহণ বাদ দিয়ে সরাসরি আলোচনায় বসতে হবে। অতিরিক্ত কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সকল স্টেক হোল্ডারের প্রতিনিধিত্ববিহীন কোনো উদ্যোগ সাফল্য লাভ। শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ বিবৃতি আমরা শেষ করলাম।